আসসালামু আলাইকুম। গ্রাম বাংলা বোথ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদেরকে আজকে শোনাবো বাস্তবে ঘটে যাওয়া একটি গল্প। আমার নাম হৃদয় হাসান। নেত্রকোনা জেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের কোনো একটি গ্রামেই আমার বাড়ি। আমি আপনাদের সাথে যে গল্পটি শেয়ার করব মাছ ধরার ঘটনাকে কেন্দ্র করে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে যায় আজ থেকে 7 থেকে 8 বছর আগে। সালটা হলো 2016 সালের শেষ দিকে কিংবা 2017 সালের শুরুর দিকে। ঘটনাটি যার সাথে ঘটে উনি সম্পর্কে আমার পাড়াপড়শি দাদা হয়। ওনার বয়সটা হবে আনুমানিক 35 থেকে 40 বছর। ঘটনাটি বলার শুরুতে বলে নেই, এটি একটি সম্পূর্ণ বাস্তব ঘটনা। আমাদের যে গ্রামটি আছে তার পাশ দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী। সারা বছর কম বেশি পানি থাকে আর নদীতে মাছ আছে মোটামুটি। তো আমার যে দাদা আছে উনি অনেক মাছ ধরতে পছন্দ করে। উনি প্রতিদিন মাছ ধরে থাকে। তবে উনি সবার থেকে আলাদা। সবাই যদিও মাছ ধরে দিনে, কিন্তু উনি মাছ ধরতে প্রতিদিন গভীর রাতে। দাদা মাছ ধরতে যাইতো রাত 12টার সময় আর মাছ ধরে বাড়িতে ফিরতেন রাত 3:30 থেকে 4টার সময়। এভাবেই মাছ ধরতেন। ঘটনাটি যখন ঘটে তখন শীতকাল আর ঘন কুয়াশা। তো উনি প্রতিদিন রাতের মতোই একদিন মাছ ধরতে শুরু করলো। ওই দিন রাতে উনি খেয়াল করলো অন্য রাতে থেকেও মাছ বেশি ধরা পড়ছে। উনি মাছ ধরে তাহা জাল দিয়ে বা খনি জাল দিয়ে, যেটা পানির উপর থেকে জাল পানিতে গোল করে ঢিল দিয়ে পালে, আর এতে মাছ আটকা পড়ে আর তা টেনে টেনে পানি উপরে তুলে আনে। ওই রাতে কুয়াশা কেমন জানি বেড়েই চলছিল। খুব অল্প দূরেই দেখা যাচ্ছিল না কুয়াশার জন্য, কিন্তু উনি মাছ ধরেই চলেছে। আর তখন হঠাৎ করে খেয়াল করে যে একটি 10 থেকে 12 ফিট লম্বা একটি মানুষ পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। তবে কুয়াশার জন্য কয়েক সেকেন্ড পরে আর দেখতে পাননি। আর তার 2 মিনিট পরেই তার সামনে পানিতে কি যেন একটা বড় জিনিস ধাপ করে পড়ে। তখন সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু দাদা ছিল অনেক সাহসী, তাই আবারও মাছ ধরতে শুরু করে। তার 5 মিনিট পরেই দাদা অনুভব করে যে তার পিছনে কোনো কিছু একটা দাঁড়িয়ে আছে। যেই পিছনের দিকে তাকালো, তাকিয়ে দেখে যে সাদা কাপড়ে মোড়ানো একটি কালো অবয়ব ওনার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। চোখগুলা জ্বলন্ত আগুনের মতো, আর মাথার চুলগুলো ছিল এলোমেলো, আর বাকি পোশাকটা ছিল সাদা কাপড়ে জড়ানো। উচ্চতা ছিল 8 থেকে 10 ফিট লম্বা এরকম। চেহারাটা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। দাদার দেখার সাথে সাথেই অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু দাদা তখন বুঝতে পারে যে আজকে উনি খুব বড় একটা বিপদে পড়ে গিয়েছে। এখান থেকে খুব সাবধানতার সাথেই বেঁচে ফিরতে হবে। আর একটু ভুল হলেই এখান থেকে আর বেঁচে ফেরা সম্ভব হবে না। তার হাত পা শরীর যেন কেমন ঠান্ডা হয়ে আসছে, নড়াচড়াও করতে পারছে না। কাউকে ডাক দিতে চাচ্ছে কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বাইর হচ্ছে না। তখন এক ভয়ানক কণ্ঠে ওই অবয়বটি বলে উঠল, "কিরে, তুই কি আমাকে দেখে ফেলেছিস? দেখে যেহেতু ফেলেছিস, তাহলে শোন, তুই আমাদের প্রতিদিন এভাবে বিরক্ত করিস। তোর জন্য আমরা শান্তিতে থাকতে পারতেছি না। প্রতিদিন ক্রমান্বয়ে তুই ডিস্টার্ব করেই চলেছিস। আর তোকে বলছি তুই ভালোই ভালোই এখান থেকে চলে যা। আর তুই কোনোদিন রাত্রে মাছ মারতে আসবি না। তুই দিনে মাছ মারিস, কোনো সমস্যা নাই। রাত্রে এদিকে আর আসিস না।" আর এই কথা বলার সাথে সাথেই অবয়বটি ভ্যানিশ হয়ে যায়। আর দাদা কিছুক্ষণের ভিতরেই দেখে যে কথাও বলতে পারতেছে এবং নাড়াচাড়াও করতে পারতেছে। আর তখনই দ্রুত এখান থেকে চলে গেল। ওই দিন আর মাছ ধরে না, ওই দিন সরাসরি বাড়িতে চলে গিয়েছে। তবে দাদা অনেকটাই ভয় পেয়েছে। তবে এখানেই শেষ হলেই কিন্তু পারতো, কিন্তু শেষ আর হলো না। উনি যেহেতু মাছের নেশায় আসক্ত ছিল, উনি কিন্তু প্রতিনিয়তই মাছ মারত। তো অবয়বটার কথা মতো এদিকে আর মাছ ধরতে আসে না। তবে উনি রাতেই মাছ ধরত, প্রতিদিনের মতোই। পার্থক্য শুধু এটাই, আগে এদিক দিয়ে মাছ মারতো, এখন আর এদিকে আসে না, এখন অন্য দিক দিয়ে মাছ মারে। তো 8-10 দিন পরে এই কথাটা তেমন আর মনে ছিল না। আর অন্যদিকেও মাছ মারতে শুরু করছে। কিন্তু মাছ মারতে মারতে কোনো এক সময় ওই ঘাটে আবার আইসা পড়ে। কিন্তু উনি ওই ঘাটে আসার পরেও
উনার কোনোভাবেই মনে হচ্ছিল না যে এর আগে উনার সাথে এরকম একটি ঘটনা ঘটেছে। কিন্তু কিছুক্ষণের ভিতরেই হঠাৎ করে খেয়াল করে তার পাশে থাকা কতগুলা গাছ মানে বাতাসে যেন ভেঙে ফেলছে। ঝড় তুফান আসলে যেরকম এদিক থেকে সেদিকে যায়, ঠিক এরকমভাবে গাছগুলো যেন ভেঙে ফেলছে। কিন্তু অন্য আশেপাশে গাছগুলো সব ঠিক ছিল। কিন্তু ২-৩ টা গাছই এরকম হচ্ছিল। কিন্তু তখনই তার সবকিছু মনে হয়ে গেল যে আমি তো ভুল করে আবার সেই আগের জায়গায় চলে আসছি। আর এই গাছটা হলো এমন একটা জায়গায়, সেটা হলো মসজিদের পাশে একটা রাস্তার একটা মোড় আছে। আর এই মোড়টাতে একটা খালবাট, যেদিক দিয়ে পানি এদিক থেকে ওইদিকে যায়। মানে জায়গাটা দেখলেই খুব ভয়ঙ্কর লাগে। ২ দিক দিয়ে বাঁশঝাড়, জায়গাটা খুবই ভয়ঙ্কর। আর তখন আবারও দেখে যায় কিছুক্ষণের ভিতরে আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেছে নরমালি। যদিও সবকিছু নরমাল হয়ে গেছে, কিন্তু উনি কিছুক্ষণ যাবৎ খেয়াল করছেন যে উনার জালে কোনো মাছই আসতেছে না। এরপরে আরেকবার যখন পানিতে জাল ফেলে টান দিয়ে আনার সময় খেয়াল করে জাল অনেক ভারী। হ্যাঁ, কোনোভাবেই টান দিয়ে উপরে আনতে পারতেছে না, অনেক শক্তি লাগতেছে। তো উনি ভাবছে হয়তো কোনো কিছুর সাথে হয়তো আটকে গেছে, তাই জাল অনেক শক্ত লাগতেছে বা জোর লাগতেছে। তো উনি আবার টান দিলেও পরে দেখে যে না, একটু আবার কাছে আসলো। তখন বুঝতে পারছে যে না, কোথাও আটকে নাই, হয়তো বা ভারী কোনো জিনিস পড়ছে। তখন আবার আস্তে আস্তে টানতে শুরু করে শক্তি জোর দিয়ে। তখন আস্তে আস্তে আনতে কাছে নিয়ে আসে। তখন যখন কাছে আনে তখন দেখে যে ২টা জালের ভিতরে বড় মাছ লাফালাফি করতেছে। তো উনি ভাবলো যে হয়তো এই বড় মাছের কারণেই হয়তো জালটা ভারী ছিল বা এত শক্তি লাগতেছে। তো উনি তো অনেকটা আনন্দ, যেহেতু ও বড় বড় ২টা মাছ দেখছে, উনি তাড়াহুড়া করে উপরে নিয়ে আসলো জাল। পানি থেকে জালটা যখন উপরে ভাসালো তখনও উনি দেখতেছে যে বড় বড় ২টা মাছ উপরে যখন নিয়ে আসলো এবং জাল থেকে যখন ধরতে চাইলো, তখনই দেখে যে ওই ২টা মাছ আর নাই। হঠাৎ করে দেখে যে ওই ২টা মাছই যেন মানুষের কাটা মাথা হয়ে গেছে। তো মাথাগুলো ছিল, চোখগুলো নিচের দিকে এরকম করে উল্টো পাশে। তো উনি অনেক বেশি ভয় পেয়ে গেল। তো ভয় পাওয়ার পরে উনি ভাবলো হয়তো তো দেখি তো তাহলে মাছগুলো কোথায় গেল। উনি খেয়াল করে দেখতে লাগলো। তখনই হঠাৎ করে ওই মাথাগুলো ২টা ঘুরে, মানে পুরোপুরি ঘুরে গেছে। মানে চোখগুলো উনার দিকে তাকিয়ে রয়েছে। ২টা মাথায় ২টা মানে ৪টা চোখ উনার দিকে তাকিয়ে রয়েছে। তো চোখগুলো ছিল ঝুলন্ত। মানে উনার প্রতি রাগে তাকাচ্ছিল। মনে হচ্ছিল যে একদম লাল। এতটাই লাল যে রাতেও বোঝা যাচ্ছিল যে একদম লাল। মানে উনার প্রতি রাগে তাকাইয়া বলতেছে, "কিরে, তোরে না করছিলাম যে এই ঘাটে আসার জন্য, আমাদের বিরক্ত না করার জন্য? তাহলে তুই আবারও কেন আসছিস আমাদেরকে বিরক্ত করার জন্য? কি, তুই কি ভাবছিস তুই আজকে এখান থেকে যাইতে পারবি?" তখন ওই কাটা মাথাগুলা আর জালের ভিতরে নেই। তখন জাল থেকে অটোমেটিক্যালি ভাবে বাইর হয়ে গেছে ২টাই। ২টা মাটি থেকে ২ ফিট উপরে চলে আসছে। ২ ফিট উপরে থেকে উনার দিকে মুভ করে বলতেছে যে, "তুই আমাকে ভয় পাস না? এতই তোর সাহস, এতই বড় কলিজা। তোর যে কত বড় কলিজা, তুই যে কত বড় হইছিস, আমাদের এটা দেখার আছে। তবে আজকে কোনোরকমভাবে তুই যদি বেঁচেও ফিরিস, যদি ভুলক্রমে এই ঘটনা কাউকে বলবি, তাহলে তোরে এখানেই শেষ করে ফেলবো।" আর ও তখন ওইগুলো রাগে আমার দাদার কাছে আসতে থাকলো। যে খুব কাছাকাছি আসলো তখনই দাদা চেঞ্জলেস হয়ে গেল। মানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। এর পরের দিন সকাল ৭টা থেকে ৮টার সময় দাদা যখন জ্ঞান ফিরল, তখন দাদা দেখে যে উনি ওনার বাড়িতে শুয়ে আছে। তো বিষয়টা হয়েছে যে সকালবেলা অনেকেই দেখলো যে একটা মানুষ পড়ে আছে। তারপর চেহারা দেখে তো চিনতে পারলো যে অমুক। তখন দাদারা সবাই দৌড়াদৌড়ি করে ওই বাড়িতে নিয়ে গেল। তখন আবার দেখেছে কিছুক্ষণ অপেক্ষা করার পরে জ্ঞান ফিরছে। তো অনেকে জিজ্ঞাসাবাদ করছে যে আসলে তোমার কি হয়েছে, কি বিষয়? তো আর কিছু কয় না, কয় না আসলে তেমন কিছু হয় নাই। তো হুট করে কেন জানি মাথা ঘুরতেছিল, তখন হুট করে পড়ে গেছি।
তখন আর কোনো কিছু খেয়াল নাই। তো বাড়ির সবাই এটাই বিশ্বাস করে নিল। তো আমাদের বাড়ির পাশে যেহেতু আমিও তখন গিয়েছিলাম, হ্যাঁ? আমিও সেম ওই কাহিনীটাই শুনলাম তখন। তো আমিও ওইটাই বিশ্বাস করছি হয়তো তখন মাথা ঘুরে পইড়ে গেছে। তখন ও সত্যিটা আমরা জানতে পারছিলাম না। তো এভাবেই কেটে যায় ১-১.৫ মাস। এর ভিতরে আর কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ? আর দাদাও তেমন বেশি মাছ মারতে যায় না। ও হঠাৎ, হঠাৎ যায় কিন্তু আগের মতো আর রেগুলার মাছ ধরতে যায় না। তবে ঘটনা কিন্তু এখানেই শেষ হয়ে যেতে পারত। কিন্তু ঘটনা এখানেই শেষ না। তো আসল যে কাহিনীটা ঘটলো ১.৫ মাস পরে, তো একদিন অনেক দূরে মাছ মারতে চলে গেছে। তো ওই ঘাট না কিন্তু ঘাট থেকে অনেক দূরে মাছ গেছে। কারণ ওই ঘাটে যেহেতু ২ বার ভয় পাচ্ছে, তো ওই ঘাটের আশেপাশেও যায় না। কিন্তু অনেক দূরে মাছ মারতে চলে গেছে। তো ওই দিক থেকে মাছ মাইরা এই রাত্রে অন্যবারের মতোই ২টা, ২:৩০, ৩টার দিকে আসছে। তো আসার সময় ওই জায়গা হয়ে আসতে হয়। তবে ওই যে আমি বললাম না যে ওই যে একটা রাস্তার মোড় আছে, হ্যাঁ? একটা কোণা আছে মসজিদের পাশ দিয়ে ওই দিক দিয়ে আসতে হয়। তো ওই দিক দিয়ে যখন আসে, তখন ওই কালো অবয়বটা আবার ওনার সামনে দাঁড়ালো। দাঁড়াইয়া বলতেছে, "কিরে, তুই এতদিন পরে আবার আসছস?" যে ঠিক আছে। আমি তো ভাবছিলাম যে তুই ডিস্টার্ব করে আমাদের ছাইড়াই দিছস। কিন্তু আবারও তুই আসছস। তখন দাদা বলল যে, "না, আমি তো আর এরপর থেকে এদিকে আসি না। আমি তো আপনাদেরকে আর ডিস্টার্ব করব না। আমি তো অনেক দূরে চলে গেছিলাম। ওই ওই ঘাটে গেছিলাম মাছ মারার জন্য। আমি তো আপনাদেরকে ডিস্টার্ব করি নাই। তো আপনি ছাইড়া দেন। তারপরেও আপনারা যদি বলেন যে আমি একেবারেই মাছ মারব না, ঠিক আছে মাছ মারব না।" তো তখন অবয়বটা বলতেছে যে, "ঠিক আছে, তুই মাছ তো একেবারে মারবি না। তবে আজকে যেগুলো মাছ মারছস, এগুলা সব মাছ আমাকে দিয়া যা।" তো আমার দাদা তো ১ম অবস্থায় দিতে রাজি না। তো আমার দাদা কিন্তু এমনিও সাহসী, অনেক বেশি সাহসী। তো দাদা দিতে কোনোভাবেই রাজি না। বলতেছে, "না, মাছ দেওয়া যাবে না। আমি অনেক কষ্ট করে মাছ মারছি। আর বাড়িতে দেখা গেছে আমার রান্না করার মতো কোনো কিছুই নাই। এগুলা নিয়ে গেলে তারপরে রান্না-বান্না করবে। বাচ্চা পোলাপান আছে, তারা ওইগুলা খাইবে।" কিন্তু অভয়টা কিন্তু জোর দাবিতে বলেই যাচ্ছে যে, "না, মাছ আমার ওগুলো লাগবেই লাগবে। তুই আমারে মাছ দিয়া যা।" কিন্তু দাদা কোনোভাবে রাজি হচ্ছে না। এক অবস্থায় অভয়টি বলতেছে, "ঠিক আছে, এক কাজ কর, ওই মাছগুলা ২ জনে ভাগ করে নিই। অর্ধেকগুলো আমায় দিয়ে যা, আর অর্ধেকগুলো তুই নিয়ে যা।" তো দাদা বলল যে, "আচ্ছা হ্যাঁ, বেশ ঠিক আছে। অর্ধেক মাছ আপনারা নিয়ে নেন, আর অর্ধেক আমায় দিয়ে দেন। তাও আমার হবে। তবে পুরাগুলো মাছ নিয়েন না।" তখন ঠিক যেমনটা বলছে ঠিক তেমনই। তো ওই যে পাত্র মাছ রাখতো ওইখান থেকে হাতে অর্ধেকগুলো মাছ নিয়ে গেছে। তো দাদা দেখছে যে আর অর্ধেক বাকি মাছগুলো আছে। তো বলতেছে যে, "আপনারা তো মাছ রাখলেন এবার, তাইলে তো আমি এখন চইলা যাই। আমার সাথে তো আর আপনাদের কোনো কাজ নাই, চইলা যাই।" তো অভয় বলতেছে, "ঠিক আছে, মাছ যেহেতু দিছস তো আজকে আর কোনো তোর ক্ষতি করব না। হ্যাঁ? তুই চইলা যা।" তখন যখন এই কথা বলছে যে চইলা যা, তখন কি করছে? একটা সত্য দিছে। বলছে যে, "শোন, আমাদের সাথে যে ঘটনাটা ঘটছে বা আমি যে তোর কাছ থেকে মাছ রাখছি বা আমাদের সাথে দেখা হয়, এই ঘটনাটা আবারও বলতেছি, তুই কাউরে কাছেই বলবি না। তুই যদি বলস তাইলে কিন্তু তোরে আমরা মাইরা এলাম। তুই যখন বলবি তখনই তোরে মাইরা এলাম। তুই যেখানেই থাকস। কিন্তু যদি না বলস তাইলে তোর আর কোনো ক্ষতি করব না।" এই কথা বলার পরে তো ওই অবয়বটা একটা কলা বাহির করে দিল। বলতেছে, "ওই কলাটা খা, খাওয়ার পরেই এখান থেকে যা।" তো দাদা বলতেছে, "না, কলা আমি খাবো না। অ্যা আপনি নিয়ে নেন।" কিন্তু অবয়বটা ভয় দেখাইতে লাগলো যে ধমক সুরে যে, "ধরে বলছি খাওয়ার জন্য, তুই এক্ষুনি খাবি। খা।" তখন ভয়ে সে কলাটা খাইলো। খাওয়ার পরে তো উনি বলতেছে যে, "আপনাদের কথা মতো তো কলা খাইলাম, তাইলে এখন আমি চইলা যাই।" তো ওই অবয়বটা কিন্তু দাদার মুখোমুখি কথা বলতেছিল। কিন্তু অন্য দিনের মতো এত চোখ লাল ছিল না, নরমালি ছিল। যাওয়ার সময় শরীর না ঘুরাইয়াই মাথা শুধু খালি ঘুরাইছে পিছনের দিকে। তো ওই মাথা ঘুরেই চলা শুরু করলো। তো মানুষ কিন্তু দেখা গেছে বডির সাথে, সাথে কিন্তু মাথা ঘুরায়। হ্যাঁ? কিন্তু ওই অবয়বটা শুধু মাথা ঘুরাইছে কিন্তু বডি ঘুরায় নাই। তো ওই জিনিসটা দেখে দাদা আরো বেশি ভয় পায়। তো অবাকটা চলে গেছে ওইখান থেকে একটু যাওয়ার পরে ভ্যানিশ হয়ে গেছে। তো দাদা এখান থেকে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে, হ্যাঁ? গিয়ে কোনো কিছু বলে নাই। তো বাড়িতে গিয়ে দেখে যে মাছগুলা অর্ধেকটি ছিল ওই মাছগুলা নাই। একদম পাত্র একেবারে একটা মাছও নাই।
তো উনি ভাবলো যে মাছ অর্ধেকটি নিয়ে আসলাম, তারপর ওই মাছগুলো কোথায় গেল? তারপরে কাউকে কোনো কিছু বলে নাই। বলতেছে যে, "যাই হোক মাছ নাই ঠিক আছে, আর মাছ মারতে যাব না। অ্যা ঠিক আছে মাছ নাই, যে এটা আমার কপালেই নাই।" তো উনি কাউকে আর কোনো কিছুই বলে নাই। উনি তখন আবার গোসল-টোসল কইরা দাদা শুয়ে গেছে, হ্যাঁ? ঘুমাইতে শুইছে। কিন্তু তখন থেকেই জানি দাদার শরীলে অনেকটা জ্বর অনুভূতি আসছিল বা জ্বর আসতেছে এরকম। তো উনি তখন ঘুমাইছে। ঘুমো থেকে উইঠা দেখে যে জ্বর, প্রচণ্ড জ্বর, হ্যাঁ? বাড়ির সবাই দেখে যে উনি জ্বরে গুংরাচ্ছে, অনেক বেশি জ্বর। তো বাড়ির সবাই ওষুধ-টষুধ খাওয়াচ্ছে, হ্যাঁ? কিন্তু কোনোভাবেই কমতেছে না। এভাবে ১ দিন, ২ দিন, ৩ দিন জ্বর কোনোভাবেই কমতেছে না। জ্বর খালি বেশিই জ্বর। আর শরীর খালি শুকায়া যাচ্ছে, হ্যাঁ? কোনো কিছু খাইতে পারে না, দাঁড়াইতে পারে না। তো অনেক ডাক্তার দেখানো শেষ। এক পর্যায়ে জেলা হসপিটাল যে আছে আমাদের, হ্যাঁ? নেত্রকোনা হসপিটাল ওইখানে দেখাইছে, হ্যাঁ? ভালো ডাক্তার দেখাইছে, এমবিবিএস ডাক্তার দেখাইছে। কিন্তু কেউই কোনো কিছু ধরতে পারে না। জ্বরই। ওষুধ দেয়, খাওয়ায় কিন্তু কোনোভাবেই ঠিক হয় না। আর এভাবে কেটে যায় ১৫-১৬ দিন। তো ১৫-১৬ দিন যাওয়ার পরে এক অবস্থায় ভাবলো যে কি করা যায়? এত যেহেতু জ্বর তাইলে এতে নিয়া যাই, বিভাগীয় হসপিটালে নিয়ে যাই। কিন্তু এক অবস্থায় যে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনাকে নিয়ে বিভাগীয় হসপিটালে নিয়ে ভর্তি করা হবে। ওইখানে পরীক্ষা-নিরীক্ষা সবকিছু করে চিকিৎসা করা হবে। আর ওইদিকে দাদার শরীর শুকাইতে অনেক বেশি শুকায় গেছে। মানে উনি একা এখন নিজে দাঁড়াইতেও পারে না, উঠতেও পারে না। কেউ যদি অল্প খাওয়ায় দেয় তাহলে খাইতে পারে। নিজের হাতে তুইলা খাইতেও পারে না। এরকম এক অবস্থা হইছে। তো উনি ভাবতেছে যেহেতু আমি হসপিটালে যাবো, হ্যাঁ? আর আমারও শরীলে এই অবস্থা, তাহলে যাই হোক না হোক, অন্তত কি হইছে না হইছে ওই কাহিনীটা পুরাটাই বলি। তো হসপিটালে যাওয়ার আগের দিন রাইতে এই ঘটনাটা দাদা একা শুয়ে থেকে ভাবতেছে। তো যখন ভাবতেছে ওইটা হইছে আনুমানিক রাতে ৩টার দিকে ভাবতেছে। তো যেই ভাবনা সেই কাজ, ৩টার সময় ভাবছে। তো এই ৪টার দিকে উনার যে স্ত্রী আছে, বউ আছে, উনাকে ডাক দিয়া, হ্যাঁ? উনার ২ টা পোলা আছে, ছেলে সন্তান আছে, তারা ডাক দিল। ডাক দিয়া বলল যে, "আমার সাথে এরকম কাহিনী ঘটছে। এরকম বিষয়।" হ্যাঁ? বলছিল যে না করার জন্য, না বলার জন্য আমারে না কইরা দিছে। হ্যাঁ? কিন্তু আমার অবস্থা যেহেতু এরকম, কোন সময় কি হয় বলা যায় না। তাই বললাম, "ঠিক আছে। আজকে যেহেতু হসপিটালে যাইয়াম, তাইলে আমি এইজন্য কাহিনী সব বললাম যে আমার সাথে এই করছে।" তো উনার পোলাপান ছেলেমেয়েরা বলল, আর উনার বউ বলল যে, "ঠিক আছে আগে আমরা হসপিটালে যাই। প্রয়োজনে পরে আমরা এখানে আবার বড় কোনো হুজুর দ্বারা আমরা করব না, দেখব না যে কি হইছে না হইছে। এই পানি পড়া বা তাবিজ-টুবিজ দেওয়া লাগলে, দেওয়া লাগলে ওগুলো আমরা করায় নিবনে।" তো উনাদের প্ল্যান ছিল যে বাড়িতে গিয়া ৮টা-৯টার দিকেই এই বিভাগীয় হসপিটালের উদ্দেশ্যে রওনা হবে। তো উনার সাথে ঘটে যাওয়া সমস্ত কাহিনীগুলা তো পরিবারের সাথে শেয়ার করছে কিন্তু ৪টার সময়। তো ৫টার দিকেই উনার শরীর অনেক বেশি অসুস্থ হয়ে যায় এবং শরীর কিরকম ছটফট করতে থাকে। তো এক অবস্থায় খুবই খারাপ। মানে কোনোভাবেই বলতেছে যে ছেলেমেয়েদেরকে যে, "তোরা আমার পাশে আয়, হ্যাঁ? পাশে বস।" উনার যে বউ আছে উনাও বসলো। তো দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে হাত পায়ে আর শক্তি পাচ্ছে না। আর অবস্থা খুবই খারাপ। চোখ উল্টে যাচ্ছে। তো ওই অবস্থাতেই ১০-১৫ মিনিট পরেই ওই লোকটা এখানে মারা যায়। তো মারা যাওয়ার আগ পর্যন্ত কিন্তু সবাই জানতো যে ওই জ্বর হয়ে মারা গেছে, জ্বর হইছে বা এই সেই কোনো কিছুই কাহিনী তেমন জানতো না। কিন্তু মারা যাওয়ার পরে, ওই দিনের পরে জানাজা-টানাজা হওয়ার পরে, মাটি দেওয়ার পরে তখন আবার ওই যে পোলাপানে ছেলেমেয়েরা বলল, সবাইকে বলল যে এই আব্বার সাথে কাহিনী হইছে ওইজন্য মারা গেছে। হ্যাঁ? তো বলার ১ ঘন্টা পরেই মারা গেছে। তো জানাজায় আমিও গেছিলাম। জানাজায় আমি নিজেও পইড়া আসছি। তো পরে এটাই শুনলাম যে ওই কাহিনী হওয়ার পরেই মারা গেছে। ওইটার পরেই সবাই বুঝতে পারছে। পরে হুজুরে বলল, হুজুরে বলছে যে এই হুজুরের আবার ব্যক্তিগত জিন আছে। ওই জিন হাজির করে দেখছে যে ওই জিনে না করছিল যে বলার জন্য কাউকে শেয়ার করার জন্য, কিন্তু ওই ভইলে দেওয়ার কারণে ওই জিনগুলা মানে উনারে মাইরে ফেলাইছে। তো ওই হুজুরে যখন বলছে, বলার পরে তো তারা আরো শিওর হয়ে গেল যে কেন মারা গেল। হ্যাঁ? তো ওইখানে আমার ঘটনা শেষ হলো। তো এরকম ভালো যদি গল্প পেতে চান
তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কারো জানা থাকে যে জানা মতো এরকম বাস্তব কোনো কাহিনী থাকে, তাহলে আপনারা আমার এই ইমেইলে পাঠিয়ে দিবেন। আমি আপনাদের হয়ে আমি ওই গল্পটা আমি আবারও দিব। আর কে কোন জেলা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যে কে কোথায় থেকে শুনছেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।